জঞ্জিরও সেই রক্তাক্ত অধ্যায় সামরিক স্থগিত রেখে শেহজাদ যখন স্কাই লাইট ভিলায় ফিরে এলো, তখন বেলা অন্তিকাম চলেছে। সে সোজা কমল ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিল। বরফ শীতল জল তার মাথায় বেয়ে নেমে যাচ্ছিল। তার বন্ধ চোখে সামনে তখনও ভাসছিল জঞ্জিরও সেই কংক্রিটের রক্তাক্ত মেঝে, জামিলে ভাঙা হাঁটু আর নিজের শার্টে লেগে থাকা সামান্য রক্তের ছোপ। কিন্তু সেই সব বিভৎসতাকে ছাপিয়েও তার মজগে বারবার হাঁটুরি পিটছিল ডাইনিং টেবিলে বসা সামাইরার উপর শান্ত তৃপ্ত মুখখানা। চুক্তিপত্রে সই করার পর তার বুক থেকে সরিয়ে আসা ওই স্বস্তির নিঃশ্বাসটা শেহজাদের ভেতরে পুরুষালী সত্তাটাকে প্রতিনিয়ত উপহাস করেছে। শাওয়ার শেষ করে সে একটা বুক কুচকুচে কালো ক্যাজুয়াল শার্ট আর ট্রাউজার পরে বাইরে এলো। ভেজা চুলগুলো ব্ল্যাক ব্রাশ করা, শার্টের উপরে দুটি বোতাম খোলা রয়েছিল। আয়নায় নিজের দিক তাকিয়েই সে এক মুহূর্ত থমকালো। তার চোখের নিচে কালচে দাগ। সেই দাগগুলো যেন স্পষ্ট বলেছে বিগত কয়েকটা রাত সে এক ফোঁটাও ঘুমায়নি। তার মনে নেই বিন্দুমাত্র শান্তি। নিজের কিং পরিচয় ঝেড়ে ফেলে বেডরুমের দরজার সামনে এসে শেহজাদ থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁকা হয়েছিল। ভেতর থেকে হালকা বাতাসে আসছে, আর সেই বাতাসের সাথে ভেসে আসছিল সামাইরার প্রিয় পারফিউমের সুবাস। এই সুবাসটা শেহজাদের বড্ড চেনা, বড় প্রিয়, আবার একই সাথে বড্ড যন্ত্রণাদায়ক। সামাইরা তখন বিছানার এক কোণে গুটিসুটি মরে বসেছিল। দুপুরে সেই ভারী পোলাও কোমড়া খাওয়ার পর থেকে তার শরীরটা কেমন যেন অদ্ভুত অচেনা করছে, আচরণ করছে। মাত্র গতকালই সে জানতে পেরেছে সে মা হতে চলেছে। এই খাবারটা তার জীবনের সমস্ত সমীকরণ কেমন ওলটপালট করে দিয়েছে। এদিকে বোধহয় মুক্তির আনন্দ, অন্যদিকে নিজের ভেতরে গড়ে ওঠার এক নতুন প্রাণের অস্তিত্ব। সব মিলিয়ে সে মানসিকভাবে মারাত্মক ক্লান্ত আর উত্তেজিত। হঠাৎ করে তার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাতাল করে উঠল। তীব্র এক বমি ভাব দলা পাকিয়ে ঠেকলো গলায়। সামারা নিজের মুখটা চেপে ধরে দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় দিল। বেসিনটা আঁকড়ে ধরে সে কয়েকবার শুকনো বমি করলো। শরীরটা একদম ছেড়ে দিয়েছে তার। মাথাটা ঝিমঝিম করছে। চোখ দুটো পিট পিট করে যখন সে সোজা হওয়ার চেষ্টা করলো, ঠিক তখনই বিলাসলাকার আয়নায় নিজের পেছনে প্রতিবন্ধিত দেখে সে স্তব্ধ হয়ে গেল। শেহজাদ সে কখন ওয়াশরুমের দরজায় এসে দাঁড়িয়েছে সামাইরা টেরও পায়নি। শেহজাদের চোখ দুটোতে এখন এক অদ্ভুত অতলন্ত ব্যাকুলতা। সে কোনো কথা না বলে ধীরে পায়ে সামাইরার একদম পেছনে এসে দাঁড়ালো। তার একটা বলিষ্ঠ হাত আলতো করে সামাইরার কপালে এসে ঠেকলো, আর অন্য হাতটা পরম মমতা সামাইরার পিঠে বৃত্তাকিরের ঝোলাতে লাগলো। শেহজাদের এই আকম্মিত ছোঁয়ায় সামাইরা সারা শরীরে এক তীব্র বিদ্যুৎ চমকেও মতো খেলে গেল। সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। দুর্বল গলায় বলল, ছাড়ুন আমাকে, খবরদার আমাকে ধরবেন না। আমাকে ধরার সাহস কি করে হলো আপনার? আমাদের মধ্যে কি নিয়ে আইনি চুক্তি হয়েছে ভুলে গেছেন? শেহজাদ তার এই অবাধ্যতাকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে সামাইরাকে আরো শক্ত করে নিজের বাহু বন্ধনে জড়িয়ে নিল। তার গলার স্বর বড্ড ভারী শোনালো। এক টুকরো কাগজের জন্য আমার দায়িত্ব কেড়ে নিও না। প্লিজ ডোন্ট ডু দিস। শান্ত হও, চোখে মুখে পানির ঝাপটাটা দাও, ভালো লাগবে। সামাইরা ভ্রু কুঁচকে বসে রইল। শেহজাদ নিজে বেসিনের ট্যাপটা অন করে ঠান্ডা পানি নিজের হাত নিয়ে সামাইরার ফর্সা ফ্যাকাশে মুখে আলতো করে ছিটিয়ে দিতে লাগলো। সামাইরা ধাপ বাধা দেওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু শেহজাদে তার এই জেদকে তোয়াক্কা করলো না। শেহজাদের এক রেখা যত্নের সামনে সামাইরার শরীরে সমস্ত শক্তি জানে এক নিমিষেই কাপুর্ণের মতো উড়ে গেল। সে বাধ্য হয়ে শেহজাদের চওড়া বুকে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিল। শেহজাদ আলতো করে সামাইরাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বিছানায় তাকে শুয়ে দিয়ে সে নিজের খাটের এক পাশে বসলো। সাইড টেবিল থেকে পানির গ্লাসটা তুলে সামাইরার ঠোঁটের কাছে ধরলো সে। একটু পানি খাও, শরীরটা হাইড্রেটেড থাকবে। সামাইরা মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি যান এখান থেকে। শেহজাদ গ্লাসটা টেবিলের সশব্দে নামিয়ে রাখলো। তার চেয়ারে চোয়ালে হাড় শক্ত হয়ে উঠল। সে সামাইরার দুই কাঁধ নিজের শক্ত মুঠোর মধ্যে চেপে ধরে তাকে নিজের দিকে ঘোরালো। তার চোখে সে শান্ত ভাবটা এক পলকে মিলিয়ে গিয়ে সেখানে এক চিলেতে হিংস্র অভিমান উকি দিল। কেন এত অবাধ্যতা সামাইরা? আমার উপর রাগ আছে?
ক্ষোভ আছে সব মানলাম, কিন্তু তা আমার ওপর উগরে দাও। কিন্তু নিজের শরীরের সাথে এই হেলাফেলা কেন? কি প্রমাণ করতে চাইছো তুমি? ভুলে যেও না আমি তোমার সব খবর রাখি। সামারা শেহজাদের চোখের দিকে তাকালো, তিক্ত হাসি হেসে বলল, তাই নাকি? খবর রাখেন? তা তো রাখবেনই। স্কাইলাইট ভিলায় প্রতিটা কোনায় তা আপনার সিসিটিভি আর স্পাই ক্যামেরা বসানো। আমি কখন শ্বাস নিচ্ছি, কখন ফেলছি, সবই তো আপনার নখপর্ণে। কিন্তু আপনার এই সস্তা কোয়ালিটি আমার বড্ড ভণ্ডামি মনে হয়। ভণ্ডামি শব্দটা শেহজাদের বুকে তপ্ত সীসার মতো লাগলো। সে সামাইরার কাঁধের উপর নিজের গ্রিপটা আরো কিছুটা শক্ত করলো, কিন্তু পরক্ষণে সামাইরের মুখমণ্ডল ফ্যাকাশে ভাব দেখে সে নিজের হাতটা আগলা করে নিল। সে এক দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসলো। তুমি আমাকে ভুল বুঝলে, আমার কিচ্ছু করার নেই। আই ডোন্ট গিভ এ ফাক। তবে এই বাড়িতে যতদিন আসো, আমার চোখের সামনে যতদিন আসো, তোমাকে নিজের যত্ন নিতেই হবে, আমার কথা শুনতেই হবে। সামারে উঠে বসে শেহজাদের মুখোমুখি হয়ে বসলো। দুজনের মাঝখানে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। এখন এই মেকি অধিকার দেখানো মানে কি বলবেন? আপনি কি চান আমি আপনার এই ঘরোয়া মায়া আটকে যাই, সংসারের মায়া আটকে যায়, নাকি আপনার পুরুষালী ইগো সহ্য করতে পারছেন না যে একটা মেয়ে আপনার কোটি টাকার সাম্রাজ্যকে লাথি মেরে চলে যেতে চাইছে? সামাইরা প্রতিটি কথা শেহজাদের মনের ভেতরে ক্ষতগুলোকে কাঁচের টুকরোর মতো কুচি কুচি করে কাটছিল। সে জানে এই মেয়েটি তার নিজের রক্তকে নিজের পেটে ধারণ করেও তাকে ছেড়ে যাওয়ার স্বপ্ন দেখছে। এই সততা শেহজাদকে ভেতরে ভেতরে কতটা পাগল করে তুলেছে তা সে মুখে প্রকাশ করতে পারছে না। সে শুধু দাঁতে দাঁত চেপে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করলো। তুমি চলে যেতে চেয়েছো, আমি রাজি হয়েছি। আমি কি তোমাকে আটকিয়েছি? সই করে দিয়েছি। কিন্তু সামাইরা, আমার সন্তান ভূমিষ্ঠ হবার আগে কোনো অঘটন ঘটলে তা আমি বরদাস্ত করব না। শেহজাদ উঠে দাঁড়ালো। সে ঘরের জানালার দিকে এগিয়ে গেল। ভারী পর্দাগুলো টেনে দিতে দিতে সে চারপাশে পেরিমিটারটা আরেকবার পরখ করে নিল। আশালনের লোকটা কাল রাতে এখানে এসেছিল, এই চিন্তাটা মনে আসতে তার মেরুদণ্ড বয়ে এক শীতল স্প্রে বয়ে গেল। সে জানালার লকটা শক্ত করে আটকে দিয়ে আবার সামাইরার দিকে ফিরল। আজ থেকে এই ঘরের জানালা কখনো খোলা থাকবে না, আর তুমি ভুলেও ভিলার বাহিরে যাবে না। দিস ইজ মাই অর্ডার। সামাইরা বিছানা থেকে নেমে শেহজাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন চরম বিস্ময় আর রাগ। অর্ডার? আপনি আমাকে এখনো বন্দি করে রাখতে চান? পৃথিবীর মিষ্টি বাতাসটুকু আমি গায়ে লাগতে পারবো না। আপনার এই সাইকোপ্যাথি স্বভাবের জন্যই আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা জানোয়ার, সেটা জানেন তো? বলতে বলতে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল সামাইরা। শেহজাদের ঠোঁটের কোণে বিষাগ্রস্ত হাসি ফুটে উঠল। সে ধীরে পায়ে সামাইরার দিকে এগিয়ে গেল। সামাইরা পিছিয়ে যেতে চাইলো, কিন্তু দেওয়ালের সাথে পিঠ থেকে গেল তার। শেহজাদ দুই হাত দেওয়ালের উপর রেখে সামাইরাকে আবার আক্রুদ্ধ করলো। তার শরীরে উত্তপ্ত সামাইরা স্পষ্ট অনুভব করতে পারছিল। শেহজাদ নিচু হয়ে সামাইরার কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস সামাইরার ঘাড়ে চামড়ায় এক অদ্ভুত শিহরণ জাগলো। হ্যাঁ, আমি জানোয়ার সামাইরা, আমি এক ভয়ঙ্কর জানোয়ার। আর এই জানোয়ারটা নিজের খাঁচার ভেতরে পাখিকে কিভাবে আগলে রাখতে হয় তা খুব ভালো করে জানে। আমি চাইলে তোমাকেও খাঁচায় রেখে দিতে পারতাম। কিন্তু শেহজাদ থেমে গেল। পুনরায় হেসে বলল, তুমি আমাকে যত খুশি খুশি ঘৃণা করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমায় ঘৃণা করতে গিয়ে আমাদের সন্তানের ক্ষতি করার চিন্তাও করো না, জানে মেরে ফেলবো। তা সে ডান হাতটি আলতো করে সামাইরার গালের উপর রাখলো। আঙুল দিয়ে সামাইরার ঠোঁটের কোণে ঘেঁষে মৃদু চাপ দিল। সামাইরা চোখ দুটো বন্ধ করে নিল। শেহজাদ এবার ফিসফিস করে বলল, আমার চেয়েও বেশি দুনিয়া দেখোনি সামাইরা। বাইরের পৃথিবীটা বড্ড নোংরা, সেখানে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে। আমি বেঁচে থাকতে সেই শকুনের ছায়া তোমাদের উপর পড়তে দেব না। শেহজাদ সামাইরার কপাল থেকে কয়েকটা অবাধ্য চুল আলতো করে সরিয়ে দিল। তার চোখ দুটো তখন সামাইরার পেটের উপর গিয়ে থমকে দাঁড়ালো। শেহজাদের তীব্র ইচ্ছে করছিল নিজের হাতটা ওখানে রেখে তার সন্তানের স্পন্দন অনুভব করতে, কিন্তু পরিস্থিতি জটিলতার কারণে তা পারল না। যাও, রেস্ট নাও।
শেহজাদ ধীরে পায়ে সামাইরাকে ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার আগে সে পেছন থেকে না ফিরে বলল, রাতে স্যুপ খাবে। সামাইরা চোখ পাকিয়ে তাকিয়ে রইল। শেহজাদ মুচকি হাসলো। নীরবতার প্রতি উত্তরে সেও নীরব রইল। ঘর থেকে বেরিয়ে দরজাটা টেনে দিল। সামাইরা বুকটা তখন দূর দূর করে কাঁপছে। সে নিজের পকেটে পেটের উপর হাত রেখে বিছানার শরীর এলিয়ে দিল। ধানমন্ডিল সেই নিরিবিলি গলির ভেতরে হাই প্রোফাইল সাইকিট্রিক ক্লিনিক কাটে তখনও একটা মৃদু আলো জ্বলছিল। ডক্টর নাফিম আহমেদ তার চেম্বারে বসে এক দৃষ্টিতে ল্যাপটপে স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। ঠিক তখনই কোনো রকম নক বা অনুমতি ছাড়াই চেম্বারে ভারী মেহগনি কাঠের দরজায় এক তীব্র ঝটকায় খুলে গেল। ডক্টর নাফিস চমকে সোজা হয়ে তাকালেন। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে চোখে তার হাতে দামি কলমটা হাত থেকে ফসকে টেবিলের উপর পড়ে গেল। শেহজাদ। ডক্টর নাফিসের গলা দিয়ে বিস্ময়ের ঘোর জানালো স্বরে বের হলো। শেহজাদ কোনো কথা না বলে ধীরে পায়ে চেম্বারের ভিতরে এগিয়ে এলো। তার হাঁটার মধ্যে এক ধরনের অবশ ভাব। সে ডক্টরের সামনে এসে টেবিলের উপর নিজের দুই হাত সজোরে চেপে ধরে ডক্টর নাফিসের দিকে ঝুঁকে দাঁড়ালো। টেবিলের কাজটা তার হাতে ভরে মৃদু কেঁপে উঠল। শান্ত গলায় বলল, আমাকে মেডিসিন দিন ডক্টর নাফিস। হাই ডোজে অ্যান্টিক সাইকোটিক লিখে দিন এখনই। ওয়ান্স মোর আই জাস্ট নিউ টু বি নাম। ডক্টর নাফিস দীর্ঘশ্বাস ফেলে নিজের চশমাটা টেবিলের উপর রাখলেন। তিনি শেহজাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বসো শেহজাদ, শান্ত হও। অলমোস্ট 5 বছর পর তুমি আমার চেম্বারে পা রাখলে, আর সেই ওষুধের দাবি করছো। তোমার প্রেশার আর পালস রেট এখন নর্মাল নেই। আগে চেয়ারটায় বসো, একটি পানি খাও। আমি এখানে পানি খেতে আসিনি ডক্টর। শেহজাদ আচমকায় টেবিলের উপর সজোরে এক ঘুষি মারল। ঠাস শব্দে টেবিলের পুরো কাছে এক কোণে ফাটল ধরে গেল। তার হাতে পোড়া মাংসটা ফেটে গিয়ে সেখান থেকে সামান্য রক্ত বেরিয়ে এলো, কিন্তু তার মুখে ব্যথা কোনো চিহ্ন দেখা গেল না। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি যা চেয়েছি তাই দিন। প্রেসক্রিপশন লিখুন। আমি এভাবে ওষুধ লিখতে পারি না। শেহজাদ, তুমি খুব ভালো করে জানো। ডক্টর নাফিস সোজা হয়ে বসলেন। তার চোখে এক ধাপে পেশাদারিত্ব আর গভীর উদ্যোগ। যখন তুমি শেষবার এখানে এসেছিলে তখন আমরা থেরাপির মাধ্যমে তোমার প্যানিক অ্যাটাক আর হাইপার প্যারানয় নিমন্ত্রণ এনেছিলাম। তুমি প্রমিস করেছিলে তুমি নিজেকে কন্ট্রোল করবে। আজ হঠাৎ কি এমন হলো যে তুমি আবার সেই চাইল্ড ট্রামার রাজ্যে ফিরে গেছো? তোমার চোখ মুখ বলেছে শৈশবের সেই ভয়ঙ্কর অতীত তোমাকে আজ নতুন করে গ্রাস করেছে। চুপ করুন। শেহজাদ দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরলো। তার কপালে বেগ ঘামের ধারা নামলো। শেহজাদ টেবিলের উপর দিয়ে প্রায় অর্ধেকটা ঝুঁকে এসে ডক্টর নাফিজের শার্টের কলারটা নিজের দুই শক্ত মুঠোয় খপ করে চেপে ধরলো। তার গলার রগগুলো ফুলে নীল হয়ে গেছে। চোয়ালের হাড়গুলো যন্ত্রণায় মটমট করছে। তার চোখ দুটো থেকে অবাধ্য অশ্রু টপ টপ করে গড়িয়ে পড়ছে ডক্টরের টেবিলের উপর। এক মাফিয়ার চোখ দিয়ে আজ ঝরছে এক নিঃস্বার্থ অবধ শিশুর জ্বর। ডক্টরের কলারটা আরো শক্ত করে ঝাঁকুনি দিয়ে বলল, আমি আমার ভেতরে যন্ত্রণার নরকটাকে নেভাতে এসেছি। ও আমাকে ঘৃণা করে। ও আমাকে জানোয়ার বলেছে। ও বলেছে আমি অবিকল, আমার বাবার মতোই। আই এম জাস্ট লাইক মাই ফাদার। আমার নিজের শরীরে বইতে থাকা সেই রক্তে আমার ভয় করছে। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। শেহজাদ ডক্টরের কলারটা ছেড়ে দিয়ে নিজের বুকের বাম পাশটা খামচে ধরলো, যেন তার হৃৎপিণ্ডটা এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। সে ডক্টরের সামনে হাঁটু গেড়ে মেঝে ভাঙা ফাইলের উপর বসে পড়লো। তার মাথাটা ডক্টরের টেবিলে প্রান্ত ঠেলিয়ে সে ফুপিয়ে কেঁদে উঠলো। জাস্ট রাইট দ্য ড্যাম প্রেসক্রিপশন। আমাকে শুধু ওষুধ দেন, এমন ওষুধ দেন দিন যা খেলে আমার এই মগজের ভেতরে সামারের কণ্ঠটা বন্ধ হয়ে যাবে। ও যেন আর বলতে না পারে আমি আনলাভেবল। কোনো স্মৃতি না, কোনো ভালোবাসা, কাঙাল পালা নয়। আই জাস্ট ওয়ান্ট টু বি আই লিভিং ডেড বডি। গিভ মি দ্যাট ফাঙ্কিং মেডিসিন ডক্টর, প্লিজ গিভ ইট টু মি। চেম্বারে ক্ষমতা তাম্র পুরুষটি এই চরম অসহায় ফুপিয়ে কাদা শব্দ ও ওষুধের জন্য
ঔষধে আকৃতি দেওয়ালে দেওয়ালে প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো। ডক্টর নাফিস স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদের দিকে। শেহজাদ যে এক জ্যান্ত লাশের পরিণত হয়েছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তুমি এলে অবেলায় চলবে।